প্রেমে পড়েছো? প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দর্শক সবাইকে শবে বরাতের শুভেচ্ছা জানাচ্ছি। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমাকে একটুখানি কমেন্টে জানিয়ে দিন যে আমার কথা স্পষ্ট শোনা যায় কিনা এবং আমাদের ক্লাসের পিছনে লেখাগুলো বুঝতে পারছেন কিনা। আজকের ক্লাসে আমরা গুরুত্বপূর্ণ কিছু পয়েন্ট পড়াশোনা করব, যে পয়েন্টগুলো যে পয়েন্টগুলোর মাধ্যমে আমরা এখন থেকে কিভাবে ভর্তি পরীক্ষায় গুচ্ছের জন্য প্রস্তুতি নিতে পারি, কিভাবে পড়লে গুচ্ছের ইংরেজিতে ভয় না লাগে, সেই ক্লাসটা করব। সো আমি সেই ক্লাসের দিকে এগিয়ে যেতে চাই। বিফোর দ্যাট আমি একটু আপনাদেরকে ক্লাসে আসতে বলবো। সবাই ক্লাসে আসেন, বন্ধুদেরকে মেনশন করেন, তারপর আমরা পরবর্তী অংশের দিকে যাব। ঠিক আছে? ওকে, গুড। অনেকজনই চলে আসছেন। আমরা অনেক কিছু পড়বো আজকে, অনেক সাজেশন পাবো। হ্যাঁ, সো আমিও একটু বন্ধুদেরকে বা আমাদের ইয়াদেরকে শেয়ার করে দিই। আপনাদের গতকাল জগন্নাথের রেজাল্ট হয়েছে, তার আগে ইয়ার মাধ্যমে সেকেন্ড টাইমারদেরও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার ফলাফলের প্রায় শেষ, সর্বশেষ ভরসা হয়ে দাঁড়িয়েছে গুচ্ছ। এই সর্বশেষ গুচ্ছ ভরসা হয়ে দাঁড়িয়েছে কার কার, একটু আমাকে কমেন্টে জানিয়ে দিন যে ভাইয়া আমাদের সর্বশেষ চেষ্টা আমরা গুচ্ছ করব, বা আমি গুচ্ছ নিয়ে পড়তে চাই। আপনি যদি হেল্প করেন বা আপনি যদি একটু গাইড করেন তাহলে আমাদের জন্য ভালো হয়। গুচ্ছকে নিয়ে যারা পড়তে চাও একটু কমেন্টে আমাকে জানিয়ে দাও তো। গুচ্ছ যাদের শেষ ভরসা একটু কমেন্টে জানিয়ে দাও। একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার জন্য এখনো গুচ্ছ অনেক ভালো একটা অপরচুনিটি। অনেক সিট আছে, অনেক সিট। ওকে, ঠিক আছে, গুড। সো বলাই যায় যে আমাদের শিক্ষার্থীরা অনেকজন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়ে গিয়েছে, তাই তাদের আসলে আর ইয়ার দরকার নাই, কি বলে, ক্লাস করার দরকার নাই, কেননা অনেকজন চান্স পেয়ে গেছে। এটা হচ্ছে আমাদেরই একটা ক্রেডিট যে আমাদের শিক্ষার্থীরা চান্স পেয়েছে, তাদেরও একটা ক্রেডিট যে তারা পড়াশোনা করেছে এবং ভালো ফলাফল পেয়েছে। আপনারা যারা আছেন এখনো বাকি, তাদের সাথে আমরা শেষ পর্যন্ত লেগে থাকবো। শেষ পর্যন্ত লেগে থাকার লড়াইয়ে আপনারা এবং আমরা একই। এই প্রশ্ন দিয়ে আমরা আজকে ক্লাসটা শুরু করব। যে প্রশ্নের প্রথমে বলা আছে ডু অ্যাজ আই সে, এই প্রশ্ন দিয়ে আমরা শুরু করতে চাই। বলেন একটু এই প্রশ্নটার উত্তর কি একটু বলেন। ঠিক আছে ভাইয়া, শেষ ভরসা, শেষ ভরসা আমার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্বর্ণা আছেন, অপূর্ব আছেন, সাফিউল আছেন। তাড়াতাড়ি ছেড়ে দিবেন ভাইয়া, নামাজ পড়তে যেতে হবে। এই তুই এখনই চলে যা, তুই এখনই যা। ওর ক্লাস করার মধ্যে যত ধরনের এক্সকিউজ বের করা যায়। শবে বরাতের নামাজ নিয়ে সরাসরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু বলেন নাই। মানুষ পালন করে ঠিক আছে, সরাসরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু বলেন নাই। তোমরা শবে বরাত উপলক্ষে অনেক কিছু করার বিষয়টাকে অতিরঞ্জিত করিয়ে ফেলিও না। অবশ্যই শবে বরাত উপলক্ষে আমরা নামাজ পড়তে পারি, মিলাদ মাহফিল করতে পারি, এই করতে পারি, করতে পারি, কিন্তু এটা আমাদের নাজাতের মুক্তির জন্য হওয়া উচিত, সরাসরি শবে বরাত উপলক্ষে না। শবে বরাত কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর খোলাফায়ে রাশিদিনরা আসছেন, তাবে তাবিঈনরা আসছেন, তারও অনেকদিন পর, প্রায় 400-500 বছর পরে শবে বরাতটাকে আমরা উৎসব হিসেবে গ্রহণ করা শুরু করছি। তার আগে কিন্তু শবে বরাত ছিল না। দেলোয়ার হোসেন সাইদি, মাওলানা দেলোয়ার হোসেন সাইদিকে তোমরা চেনো, তিনি একবার উদাহরণটা এভাবে দিয়েছিলেন যে শবে বরাত, শবে বরাত যে হচ্ছে মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কোনো আমল আমাদেরকে না বলে যান নাই যে আমলটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ, কিন্তু শবে বরাত যদি এতটাই গুরুত্বপূর্ণ হতো তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা বলে যেতেন। দেলোয়ার হোসেন সাইদির কথা, আমার কথা না।
সো ওই দিক দিয়ে শবে বরাতের যে আমরা উৎসবগুলো করি বা যে ধরনের ইবাদতগুলো করি শবে বরাত উপলক্ষে স্পেসিফিক্যালি এটা নিয়ে অনেক ডিবেট আছে। আমি করব না এরকম না, আমি করবো জন্য আমি নামাজ এই পাঞ্জাবি টাঞ্জাবি পরে আসছি নামাজ পড়বো, বাট এটা নিয়ে কিন্তু অনেক ধরনের ডিবেট আছে, তোমরা এগুলো নিয়ে একটু রিসার্চ করিও। হ্যাঁ, একজন বললো যে ভাই তাড়াতাড়ি ক্লাস ছেড়ে দিন, এই জন্য একটু বলতেছি। ঠিক আছে, শেষ বর্ষের জিএসটি এই প্রশ্নটার উত্তর তোমরা ইতিমধ্যে করে দিয়েছো। আমরা এখানে আসি, চলো এই প্রশ্নটা উত্তর করি। সবাইকে পবিত্র শবে বরাতের শুভেচ্ছা। আল্লাহ তালা আমাদেরকে এই শবে বরাতের যদি বিশেষভাবে শবে বরাত উপলক্ষে আমরা নামাজ পড়ে আমাদের নামাজ কালামগুলো কবুল করুক। চলো আমরা একটু ক্লাসটা করি, ক্লাসটা করার পরে আমরা পরবর্তী অংশের দিকে আগাবো। আমাদের প্রথম প্রশ্ন, গুচ্ছের ভর্তি পরীক্ষার মধ্যে আমি একটা ইংলিশ সিলেবাস তোমাদেরকে আমি দিছি, তোমরা পাইছো সিলেবাসটা? যারা পাও না তারা একটু বলে যে ভাই ইংলিশ যে আমি সিলেবাস গাইডলাইন, এই গাইডলাইন ভিডিওর আমি একটা দিছি, ইংলিশ সিলেবাস তোমাদেরকে আমি দিছি, তোমরা এই গুচ্ছের সিলেবাসটা পাইছো? পাও নাই কারা কারা একটু হাত তুলো তো সোনামণিরা, যে ভাই পাই নাই। তোমাদেরকে গুচ্ছের সিলেবাস দিছি আজকে 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 রাত 9:30, আজ 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 রাত 9:30 ভোকাবুলারি কোর্সের প্রথম এক্সাম। তোমরা যারা প্রথম এক্সামটা দিতে পারো নাই তাদের জন্য আজকে প্রথম এক্সাম, ভোকাবুলারি কোর্সের প্রথম এক্সাম। এটা পাও না এরকম কিছু আছো? ঠিক আছে, এরকম কিছু পাইছো? তো দেখো ইংলিশ সিলেবাস আমি দিয়েছি, এটা পাও না এরকম কেউ আছো? তারপর আজ রাত 9:30 ভোকাবুলারি কোর্সের এক্সাম আছে। তোমরা যারা ভোকাবুলারি কোর্সেও জয়েন করতে পারো নাই তারাও ক্লাসে কমেন্ট করে জানাতে পারো। আমরা আমাদের পেইড ব্যাচের, কোন ব্যাচের? জিএসটির পেইড ব্যাচের শিক্ষার্থীদের জন্য, জিএসটি পেইড ব্যাচের শিক্ষার্থীদের জন্য মৌলিক জিকে কোর্স, ভোকাবুলারি কোর্স আর এক্সাম ব্যাচ ফ্রিতে দিচ্ছি, যেটা অন্য কোনো পেজে দিচ্ছে না। আমাদের কোর্সের ফি ছিল 1499, তারপরে তোমরা এসে বললে যে ভাই ফিটা বেশি হয়ে যায়, আরো কমাতে হবে। এরপরে আমি ফি কমায় মাত্র 999 টাকা নিয়ে আসছি। তারপরে যদি কারো আর্থিক সমস্যা থাকে তাদেরকে আমরা হেল্প করার চেষ্টা করছি। সো মাত্র 999 টাকায় এতগুলো সার্ভিস অন্য কোনো কোর্সে তুমি পাবা না। চেষ্টা করো দ্রুত আমাদের কোর্সে এসে গুচ্ছের কোর্সে ভর্তি হয়ে যাওয়ার। ঠিক আছে, ওকে, অনেকেই পাইছো অনেকেই পাও নাই। ঠিক আছে, সো আমরা কিন্তু এগুলো দিচ্ছি এত কিছু, যে মৌলিক জিকের কোর্স, ইংলিশ ভোকাবুলারি কোর্স, তারপরে হচ্ছে ইংলিশ ফাইনাল সিলেবাস, বাংলা ফাইনাল সিলেবাস, জিকে ফাইনাল সিলেবাস, এক্সাম ব্যাচ, এত কিছু আমরা দিয়ে দিচ্ছি। চেষ্টা করো আমাদের কোর্সে চলে আসার, এবং আমরা কিন্তু ক্লাসের পরে ক্লাসের নোটটাও দিয়ে দিচ্ছি। অর্থাৎ আমি যে ক্লাসের দাগায় দাগায় লিখি, ক্লাসের মধ্যে অধিকাংশ ক্লাসে যে লিখি, এই লেখাটা আমাদের শিক্ষার্থীরা পেয়ে যায়। ঠিক আছে, 1 নম্বর প্রশ্ন, 1 নম্বর প্রশ্নের ক্ষেত্রে উত্তর আমরা পাইলাম কি? ক্লজের একটা চ্যাপ্টার, এই ক্লজ থেকে কিন্তু গুচ্ছে প্রশ্ন আসবে গ্যারান্টেড, আমি বলে দিয়ে গেলাম যে ক্লজ থেকে গুচ্ছে প্রশ্ন আসবে গ্যারান্টেড, ক্লজ এবং ফ্রেজ। তোমরা অবশ্যই ক্লজ এবং ফ্রেজ পড়বা, বেসিক থেকে না পড়লে কিন্তু চান্স পাবা, বা সরি মার্ক ভালো পাবা না। গুচ্ছের প্রশ্ন কিন্তু ঢাবির প্রশ্ন চেয়ে কঠিন হয়, গ্যারান্টেড। তোমরা আমার সাথে বাজি লাগতে পারো, গুচ্ছের প্রশ্ন ঢাবির চেয়ে কঠিন হবে, এটা বাজি লাগতে পারো। এবং 1 নম্বর প্রশ্ন উত্তর কি, যে এটা ধরন বুঝেছে, কাজের ধরন, কাজের ধরন প্রকাশ করার জন্য এটা হচ্ছে অ্যাডভার্ব ক্লজ। কাজের ধরন প্রকাশ করার জন্য কি হয়েছে? অ্যাডভার্ব ক্লজ। ঠিক আছে, অ্যাডভার্ব ক্লজ। আমরা পরবর্তী প্রশ্নে আসি, 3 নম্বর প্রশ্ন, এটা 2 নম্বর আমি গেলাম না, বড় বাক্য। 2/3 of the people dash present in the congregation, congregation মানে হচ্ছে ধরো যে কি বলে এটাকে, সংবর্ধনা অনুষ্ঠান, কিংবা তুমি বলতে পারো যে হচ্ছে ওটাকে আমরা কি বলি, সমাবর্তন অনুষ্ঠান। এরকম একটা অনুষ্ঠানের মধ্যে কত সংখ্যক মানুষ ছিল? 2/3, 2/3 of the people। তখন ওয়াজ হবে নাকি ওয়ার হবে, ইজ হবে নাকি আর হবে, আর নাকি বিং হবে, এটা হচ্ছে আমাদের প্রশ্ন। আমাদের 3 নম্বর প্রশ্ন উত্তরটা কি একটু কমেন্ট করে দিও, 3 নম্বর লিখে। সো আমাদের 3 নম্বর প্রশ্নের মধ্যে এসে আমরা পাইলাম সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। হ্যাঁ, তোমরা গুচ্ছের যদি প্রস্তুতিটা গুছিয়ে না নাও তাহলে পড়বে এক বিপদে। যেমন সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের আগে আমি তোমাদেরকে পড়তেই বলি নাই, যে না পড়লেও চলতো, তবে গুরুত্বপূর্ণ কয়েকটা রুলস দেখাই দিছিলাম, যদি আসে রুলস থেকেই আসছিল। হ্যাঁ, ওই রুলস থেকে আসছিল, অ্যালং উইথ রুলস থেকে আসছিল। এবং সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, রাইট ফর্ম অফ ভার্ব, কন্ডিশনাল সেন্টেন্স, এই তিনটা থেকে আসে। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, রাইট ফর্ম অফ ভার্ব, আর এটা কি, কন্ডিশনাল সেন্টেন্স। এই 3 আইটেমের মধ্যে আমরা 3টারই ক্লাস করেছি। রাইট ফর্ম অফ ভার্ব একটা, গতকালই রাইট ফর্ম অফ ভার্বের অর্ধেক ক্লাস করেছি। তারপরে কন্ডিশনাল আছে, এটাও পড়বো। এই যে এগুলা যদি বেসিক থেকে না পড়ে কোনো মতো সহজ সহজ বাক্য পড়ে যায় তাহলে কিন্তু পরীক্ষায় পারবা না। গুচ্ছের প্রশ্ন অবশ্যই ঢাবির চেয়ে কঠিন, রাবির চেয়ে কঠিন হবে। বলো এই প্রশ্নটার উত্তর কি? এই প্রশ্ন উত্তর কি দ্রুত বলো। ঠিক আছে, ঠিক আছে, সবাই লাভ রেখ দেন, চলুন পড়া শুরু করি। 3 নম্বর প্রশ্ন, 3 নম্বর প্রশ্নের ক্ষেত্রে আমরা পাচ্ছি 2/3 of the people। 2/3 মানে কি? 2/3। এখন এখানে 2/3 থাকুক, না হয় 1/3 থাকুক, না হয় 1/4 থাকুক,
যায় আসে না। নিয়ম কি, যে যখনই কোনো ভগ্নাংশ বুঝাবে বা কি বুঝাবে, ফ্র্যাকশন বুঝাবে, ভগ্নাংশ বা শতকরা বুঝায়, কি বুঝায়, ভগ্নাংশ বা অংশ কিংবা শতকরা, ভগ্নাংশ অংশ কিংবা কি শতকরা বুঝায়, তাহলে এদের পরের নাউন অনুযায়ী ভার্ব গ্রহণ করতে হবে। কোনটা অনুযায়ী? পরের নাউন। এখানে পরের নাউন কোনটা? টু থার্ডস। এরপরে পরের নাউনটা হচ্ছে পিপল। তাহলে বলতো পিপল কি সিঙ্গুলার না প্লুরাল? পিপল দ্বারা কি একজন মানুষ বোঝায় নাকি অনেক মানুষ বোঝায়? পিপল সিঙ্গুলার নাকি প্লুরাল? পিপল হচ্ছে প্লুরাল। প্লুরাল হলে ভার্ব কি হবে? টু থার্ডস অফ দ্য পিপল ওয়্যার কাউন্টেবল প্লুরাল নাউন। মনে রাখবা, ভগ্নাংশ এবং শতকরা থাকলে, ভগ্নাংশ এবং শতকরা থাকলে কোনটা অনুযায়ী ভার্ব নিব? এর পরের নাউন অনুযায়ী। এর পরের নাউন, এর পরের নাউন। এর পরের নাউনটা যদি কাউন্টেবল হয় ভার্ব হবে প্লুরাল, পরের নাউন যদি সিঙ্গুলার হয় ভার্ব হবে পরের নাউন যদি আনকাউন্টেবল হয় ভার্ব হবে কি? সিঙ্গুলার। সো মনে রাখবা, কাউন্টেবল নাউন, পিপলকে গুণা যায় এই জন্য ভার্ব প্লুরাল, পিপলকে গুণা যায় এই জন্য ভার্ব প্লুরাল। আনকাউন্টেবল নাউন কি? তাহলে এর পরের নাউন যদি আনকাউন্টেবল হয় তখন ভার্ব হচ্ছে সিঙ্গুলার। সো এই বাক্যের ক্ষেত্রে উত্তরটা আসলে কি হইলো? এরকম হইলো। তোমাদেরকে যদি এখন আমি জিজ্ঞেস করি, তোমাদেরকে যদি এখন আমি জিজ্ঞেস করি যে টু থার্ডস অফ দ্য ওয়ার্ক, এই একই বাক্য পিপলের জায়গায় ওয়ার্ক দিলাম, টু থার্ডস অফ দ্য ওয়ার্ক ড্যাশ ডান, টু থার্ডস অফ দ্য ওয়ার্ক ড্যাশ ডান বাই দেম ইয়েস্টারডে, যে গতকাল তাদের দ্বারা কাজটা করা হয়েছে। টু থার্ডস, টু থার্ডস, টু থার্ডস অফ দ্য ওয়ার্ক ড্যাশ ডান বাই দেম ইয়েস্টারডে। অপশন যদি এই চারটাই দিই কোনটা হবে উত্তর? অপশন যদি এই চারটাই দিই কোনটা হবে উত্তর? শাহিন আক্তার বলছেন হয়েছে। ওকে, ভেরি গুড, হয় ভালো। বলেন টু, বলেন দ্রুত বলেন কি হবে উত্তর? ঠিক আছে, তাহলে ওয়ার্ক হইলে কি হয়ে গেল? ওয়ার্ক হইলে হয়ে গেল হচ্ছে নাউনটা আনকাউন্টেবল নাউন। যেহেতু আনকাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউন হলে ভার্ব কি হবে? সিঙ্গুলার। তাহলে ওয়ার হওয়ার কোনো চান্স হইতো না, বিং হওয়ার কোনো চান্স হতো না, ইজ অথবা ওয়াজ হইতো। ইয়েস্টারডে আছে, ইয়েস্টারডে থাকলে কি হইতো? তখন ইয়েস্টারডে থাকার কারণে এখানে ইজ না হয়ে ওয়াজ হয়ে যেত। ইয়েস্টার থাকার কারণে কি হইতো? ইজ না হয়ে কি হইতো? ওয়াজ হয়ে যাইতো। ঠিক আছে, মনে থাকবে। ওকে, পরবর্তীটায় আমি যাই, পরবর্তীটায় আমি যাই। দেখেন ইনকারেক্ট কোন বাক্যটা এটা বলা আছে, যে ইনকারেক্ট কোন বাক্যটা। এখানে ইনকারেক্ট কোন বাক্যটা? নেদার ইউ নর হি, হি রিফ্রেন্ড হিমসেলফ ফ্রম টেকিং এনি মেডিসিন, হি রিজেম্বলস টু হিজ ফাদার, আর একটা হচ্ছে হি হ্যাজ হ্যাংড ফর মার্ডার। এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। একটা প্রশ্ন আসছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, একটা আসছে প্রিপজিশন এবং প্রোনাউন, আর একটা আসছে প্রিপজিশন এবং প্রিপজিশন, আর একটা আসছে কনফিউজিং ভার্ব। চারটা ভিন্ন ভিন্ন চ্যাপ্টার বা তিনটা ভিন্ন ভিন্ন চ্যাপ্টার থেকে এই প্রশ্নটা আসছে। সো আমাদেরকে এটা কিন্তু খুব ভাবে বুঝে পড়তে হবে। বুঝে না পড়লে কিন্তু আমরা পারবো না, বুঝে না পড়লে আমরা পারবো না। চেষ্টা করেন বুঝে বুঝে পড়ার। ঠিক আছে, চেষ্টা করেন বুঝে বুঝে পড়ার। ঠিক আছে, বুঝে বুঝে উত্তর করেন। ঠিক আছে, সো এভাবে মাথায় রাখবেন যে যদি এরকম হয় যে ভিন্ন ভিন্ন চ্যাপ্টার থেকে আসছে কনফিউজিং ওয়ার্ডগুলো, আমরা এই ধরনের চ্যাপ্টারগুলোর জন্য উত্তর করব কিভাবে? উত্তর করব, প্রত্যেকটা চ্যাপ্টারে আমাকে পড়তে হবে। সেন্টেন্স কারেকশনের ক্ষেত্রে এটা একটা নিয়ম যে আমরা প্রত্যেকটা চ্যাপ্টার বুঝে 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 পড়বো, না বুঝে পড়বো না। ঠিক আছে, না বুঝে পড়বো না। ঠিক আছে, So, এরকম ক্ষেত্রে উত্তর আমরা কি করতে পারি বা কিভাবে উত্তর করতে পারি? তখন এটার জন্য তুমি স্পেসিফিক কোনো টেকনিক পড়ে আসলে লাভ হবে না। আমাদের দরকার পড়বে কি, যে চ্যাপ্টারটা কিভাবে পড়লে কাজে দিবে, কি করা লাগবে না করা লাগবে বুঝে বুঝে উত্তর করার। প্রথম কথা যে নাইদার নর, নাইদার নর থাকলে নিয়ম কি? নাইদার নর থাকলে নিয়ম হচ্ছে, নাইদার নর থাকলে নিয়ম কি? নাইদার নর থাকলে নিয়ম হচ্ছে এই যে ভার্বের কাছে যে সাবজেক্টটা আছে ওই সাবজেক্ট অনুযায়ী ভার্ব নেওয়া। তো হি অনুযায়ী ইজ বসে, কারেক্ট। আবার দেখেন এখানে ক্রাইসিসটা ঠিক আছে, ইন এ ক্রাইসিস, কারেক্ট।
হি রিফ্রেন্ড হিমসেলফ ফ্রম টেকিং, মনে রাখবেন রিফ্রেনের পরে অ্যাবস্টেইনের পরে কিসে কিসে পরে, রিফ্রেন অ্যাবস্টেইন, ঠিক আছে, রিফ্রেন অ্যাবস্টেইন এগুলোর পরে কি বসে, একটা রিফ্লেক্সিভ প্রোনাউন বসে। এই যে হিমসেলফ মাইসেলফ রিফ্লেক্সিভ প্রোনাউন বসে, এবং রিফ্রেনের পরে বসে হচ্ছে ফ্রম। ইনসিস্টের পরে বসে কি বলেন তো, ইনসিস্টের পরে কি বসে, যেমন ধরেন আমি বললাম যে আই ইনসিস্টেড হি ইজ গোয়িং দেয়ার, এখানে একটা প্রিপজিশন বসবে। এই প্রিপজিশনটা কি হবে, ইনসিস্টের পরে কি বসে, এগুলো গুরুত্বপূর্ণ। তারপরেরটা আসেন রিজেম্বলের পরে একটা প্রিপজিশন এখানে দেওয়া আছে টু। তারপরেরটা আবার আসেন হচ্ছে হি ওয়াজ হ্যাংড ফর মার্ডার। ওয়াজ হ্যাংডটা কি, ওয়াজ হ্যাং মানে হচ্ছে কোনো ব্যক্তিকে কি করা, ফাঁসি দেয়া, তাই তো। সো এবার এটা খুবই গুরুত্বের সাথে আমাদেরকে পড়তে হবে। কিভাবে আমি পড়বো, আমার জন্য পড়া সহজ কিভাবে হইতে পারে, চলেন আমি দেখাই দিচ্ছি যে কিভাবে হইতে পারে। খুব ভালো করে বোঝার চেষ্টা করেন। প্রথম কথা হচ্ছে হ্যাং, হ্যাং এর পাস্ট ফর্ম হচ্ছে হাং এবং পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে হাং। এটা মানে হচ্ছে কোনো বস্তু ঝুলানো, কি ঝুলানো, বস্তু ঝুলানো, বস্তুকে ঝুলাইলে হচ্ছে এইটা হবে। বাট কোনো ব্যক্তিকে যদি আপনি ফাঁসি দেন তাহলে বি বসাবেন, বি ভার্ব, এম ইজ আর ওয়াজ ওয়্যার, এরপরে বসাবেন V3 হ্যাংড। সো কোনো ব্যক্তিকে ফাঁসি দেওয়া অর্থে, ব্যক্তিকে ফাঁসি দেওয়া অর্থে বা ফাঁস দেওয়া অর্থে তখন কি বসবে, বি ভার্ব প্লাস হ্যাংড। সো এই জন্য হি ওয়াজ হ্যাংড এটাও কারেক্ট, হি রিফ্রেন্ড হিমসেলফ এটাও কারেক্ট। বাক্যের মধ্যে বলা হচ্ছে ইনকারেক্ট কোনটা, ইনকারেক্ট এখানে হচ্ছে রিজেম্বলের পরে টু। মনে রাখবেন রিজেম্বলের পরে টু বসে না, রিজেম্বলের পরে কি বসে না, টু বসে না, কিচ্ছুই বসবে না। যেমন ধরেন আপনি বলতে পারেন কি যে হি entered into the classroom। এই বাক্যের মধ্যে খেয়াল করেন তো ইন্টারের পরে কি দেওয়া আছে, ইনটু। ইন্টার মানে কি, ইন্টার মানে প্রবেশ করা। একজন বলছেন ভোকাবুলারি কোর্সের জিনিসপত্র পাইনি, পাবেন, পেজের মধ্যে দেওয়া আছে, গ্রুপের মধ্যে দেওয়া আছে, পেজের মধ্যে আমরা পাবলিকলি দিয়েছি, সব জায়গায় দেওয়া আছে, আপনি পাবেন, একটু ধৈর্য রাখেন, ঠিক আছে, ধৈর্য রাখেন তাইলেই পাবেন। ধৈর্য রাখেন তাহলেই পাবেন, অবশ্যই পাবেন, কেন পাবেন না। ঠিক আছে, সবার জন্য ব্যবস্থা করে দিব, কেউ টেনশন করবেন না, দিয়ে দিব। ওকে, সো দেখেন এখানে তাহলে ইন্টার মানেই ভিতরে প্রবেশ করা, আবার আলাদা করে ইনটু দেওয়ার প্রয়োজন নাই। ইন্টার মানে ভিতরে প্রবেশ করা, ইন্টারের পরে ইনটু বসে না। এরকম আর দুইটা ভার্ব বলেন তো, যে দুইটা ভার্বের পরে কি বসে না, প্রিপজিশন বসে না, দুইটা বলেন, ঠিক আছে, দুইটা বলেন, আর দুইটা ভার্ব বলেন। আমাদের এখনো পেইড ব্যাচে, গুচ্ছের পেইড ব্যাচে ভর্তি হন না, এরকম কেউ আছেন? ভর্তি না হয়ে থাকলে দ্রুত ভর্তি হওয়ার চেষ্টা করুন, ঠিক আছে। তারপরে দেখেন ভর্তি হয়ে এখন থেকে পড়াগুলো নিন, এই যে আমরা আগায় যাচ্ছি, আপনি পিছায় পড়েন না। একটা মোটা সংখ্যক শিক্ষার্থীরা যে গুচ্ছের মধ্যে বা ভর্তি পরীক্ষায় ভুল করে, সেটাই আমি আলোচনা সংক্ষিপ্ত আকারে আপনাদের সামনে করতে পারি, যদি আপনারা চান যে ঠিক আসলে কি কি ভুলগুলো হয়। হ্যাঁ, আমাদের কিন্তু কোর্সে 100-র মতো ক্লাস পাবেন আপনারা, আমাদের ক্লাস শুরু হয়ে গেছে, এটা আপনি উত্তর করেন, ততক্ষণ আমি বলছি। ওকে, সো 5 নম্বর প্রশ্ন তো দেখেন, yet ensuring drinking water cleanliness and hygiene was a big challenge. Yet is an adverb conjunction adjective preposition. Yet এই বাক্যের মধ্যে কি হবে আমি বলতেছি, উত্তরটা করেন, উত্তর করতে করতে আমার কথা শুনেন। একজন ভর্তি পরীক্ষার্থী সবচেয়ে বড় যে ভুলগুলা করে, বা যে 5টি কারণে আপনি গুচ্ছে চান্স পাবেন না, সেগুলো আমি ক্লাসের মধ্যেই বলে দিচ্ছি। সর্বপ্রথম হচ্ছে যে আপনার কাছে মনে হবে যে আমার হাতে অনেক সময় এখনো আছে, আমি চাইলে ঢিলা ঢালা করে পড়তে পারি, এতদিন তো পড়লাম, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিছি, 2 সপ্তাহ পরে পড়া শুরু করব। এই ঢিলামি চালের জন্য একদল মিস করবে, কেননা 2 নম্বর পয়েন্ট হচ্ছে তারা ক্লাস মিস করবে, কারণ তার কাছে মনে হবে সে সব পারে। গুচ্ছের জন্য যে আলাদা করে আমি প্যাটার্ন করে পড়াচ্ছি গুচ্ছের কোর্সের জন্য, ওই ক্লাসে দেখবে না, আমার মনে হবে আমি তো সব পারি। অথচ গুচ্ছের প্রশ্ন আলাদা করে বিশ্লেষণ করতেছি, পড়াচ্ছি, পড়া দিচ্ছি, পড়া নিচ্ছি, এক্সাম নিচ্ছি, এটার দিকে ওর মনোযোগটা থাকবে না। এটা হচ্ছে 2 নাম্বার ভুল।
3 নাম্বার ভুল হচ্ছে যে এরা চিন্তা করবে যে আচ্ছা গুচ্ছে চান্স পেয়ে কি করবো, আমি তো সেকেন্ড টাইম দিবই। এরা সেকেন্ড টাইমে গিয়ে সেম গাফিলতিটা করবে। সেকেন্ড টাইম বলবে যে আচ্ছা জুনিয়রদের তো এখন এইচএসসি পরীক্ষা হয় না, ওদের এইচএসসি পরীক্ষা হোক তারপর পড়া শুরু করবো। এই দল নিশ্চিত ভাবেই ডাব্বা মারবে গুচ্ছ পরীক্ষার মধ্যেও। 4 নাম্বার হচ্ছে যারা বেসিক ক্লিয়ার না করে শুধুমাত্র প্রশ্ন ব্যাংক শুধুমাত্র একটি বিশেষ গাইড বই পড়ে চান্স পাওয়ার চেষ্টা করবে। বেসিক ক্লিয়ার না করে গুচ্ছে চান্স পাওয়া যাবে না। 5 নাম্বার হচ্ছে তোমরা যারা এক্সাম প্র্যাকটিস না করে গুচ্ছে পরীক্ষা দিবে ভাবছো, তারা ভুল করছো। কেননা এক এক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রশ্ন এক এক রকম হয়। জগন্নাথ হয়েছে 72টা প্রশ্ন পরীক্ষা, ঢাকা বিশ্ববিদ্যালয় হচ্ছে 60টা প্রশ্নের, রাজশাহীতে হচ্ছে 80টা প্রশ্নের। গুচ্ছের মধ্যে 100টা প্রশ্নের পরীক্ষা হবে, প্রশ্নের ধরন হবে রাবি ঢাবির চেয়ে আলাদা এবং কঠিন। তো তুমি পরীক্ষার প্রশ্নের ধরন জানো না, তুমি মডেল টেস্ট কমপ্লিটলি দিচ্ছ না, তুমি টাইমিং করতে পারো না, 60 মিনিটে 100টা এমসিকিউ দিতে পারতেছো কিনা এটা তুমি জানো না, তুমি গুচ্ছের পরীক্ষার দিন যাবার চান্স পেয়ে যাবা? এত সহজ হলে তো এতগুলো বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিচ্ছ, ঢাবি রাবি জাবি চবি, তারপরে হচ্ছে বিউপি, কুমিল্লা, হাজি দানেশ, এত এত পরীক্ষা দিলা, এত এত ইউনিটে দিলা, তাহলে চান্স পাইতা। এই যে এইটা জরুরি, এই প্রত্যেকটা পয়েন্টে গ্যাপ কভার করা জরুরি। প্রত্যেকটা জায়গায় তোমাকে লেগে পড়তে হবে, উঠে পড়ে লাগতে হবে। এবং গুচ্ছের এই যে ভোকাবুলারি কোর্সে পাত্তা দিবা না তোমরা, মৌলিক জিকেতে পাত্তা দিবা না, তারপরে হচ্ছে পরীক্ষা রেগুলার দিবা না, এক্সাম আলাদা করে দিতে যাবা না, কম টাকার কোর্স খুঁজতে যাবা, এই জায়গায় তোমরা ভুলগুলো করবা। আমরা আমাদের পক্ষ থেকে তোমাদেরকে আমরা মৌলিক জিকে কোর্স করাচ্ছি, ভোকাবুলারি কোর্স করাচ্ছি, তারপরে গুচ্ছের জন্য স্পেশাল একটা বই কমপ্লিটলি পড়ায় দেওয়ার চেষ্টা করতেছি, পরীক্ষা রেগুলার নিচ্ছি, এক্সাম ব্যাচ তোমাকে আলাদা করে ভর্তি হতে হচ্ছে না, এত কিছু একটা প্যাকেজ আকারে দিচ্ছি। চেষ্টা করো আমাদের কোর্সের মধ্যে আসার, ঠিক আছে? ওকে, ভেরি গুড। একটু বন্ধুদেরকে মেনশন করো সবাই। সো এটা হচ্ছে পুরো বাক্যকে মডিফাই করার কারণে এটা হচ্ছে অ্যাডভার্ব, তাই তো? শিওর? এটা কি অ্যাডভার্ব নাকি কনজাংশন, কি হতে পারে? ঠিক আছে, এটা আমাদের গুচ্ছের বিগত বছর আসা একটা প্রশ্ন, এটা তোমরা আশা করি এটা পারো। সো এদিক দিয়ে এটা হচ্ছে অ্যাডভার্ব। অবশ্যই গুচ্ছের প্রশ্ন ঢাবির চেয়ে কঠিন হয়। ওকে, এটা ইয়েরটা যদি অ্যাডভার্ব হয় কোন প্রকারের হচ্ছে কোন প্রকারের অ্যাডভার্ব, এটা কে বলতে পারে? ইয়েট কোন প্রকারের অ্যাডভার্ব? ইয়েট কোন প্রকারের অ্যাডভার্ব, সবাই একটু বলেন। ইয়েট কোন প্রকারের অ্যাডভার্ব? অ্যাডভার্ব ম্যানার, প্লেস, টাইম, ফ্রিকোয়েন্সি, ডিগ্রি, কজ এন্ড ইফেক্ট, রিজন, কোন প্রকারের অ্যাডভার্ব? ঠিক আছে, মাই আঙ্কেল প্রমিসড মি প্রেজেন্ট, চেঞ্জ দ্য প্যাসিভ ভয়েস, চুজ দ্য প্যাসিভ ভয়েস অফ দিস সেন্টেন্স। দেখেন এখানে প্যাসিভ করতে বলা হচ্ছে কোন বাক্যের? মাই আঙ্কেল, আঙ্কেল হচ্ছে সাবজেক্ট, প্রমিস করেছে এটা হচ্ছে ভার্ব, কাকে প্রমিস করেছে? আমাকে, এটা হচ্ছে একটা ইনডিরেক্ট অবজেক্ট। বস্তুবাচক অবজেক্টকে বলে ইনডিরেক্ট অবজেক্ট, আর ব্যক্তিবাচককে কি বলে? ব্যক্তিবাচককে কি বলে? ডিরেক্ট অবজেক্ট। সো ডিরেক্ট অবজেক্টটা আমরা আসলাম, এখন একটু বলেন যে এটা প্যাসিভ কি হতে পারে? ডিরেক্ট অবজেক্ট কি হতে পারে এখানে? বলেন দ্রুত, কি হতে পারে? ঠিক আছে, বলেন। গুড, টুকটাক পারছেন, টুকটাক পারছেন, এটাই জরুরি আমাদের জন্য, ধীরে ধীরে পারতে হবে। খাদিজা, ওটা সায়েন্স আর্টস কমার্সের আলাদা পজিশন, ওই জন্য মার্ক কম পেয়েও বেশি পজিশন আগেছে। আর নয়, এখন রেজাল্ট অনেক ফ্রড হচ্ছে, অনেকেই রেজাল্ট এডিট করতেছে। ঢাবির পরীক্ষা একটু পরে নেওয়া উচিত, সবার আগে নেয় বলে প্রশ্ন সহজ হয়েও অনেকে চান্স পায় না, ব্যাপারটা এরকম না। ঢাবির পরীক্ষা যদি পরে হতো তাইলেও কেউ পড়তো না, এটা ভুল কথা যে ঢাবির পরীক্ষা পরে হলে পোলাপান পড়তো। যে পড়বে না ও কখনোই পড়ে না, ও রিলস দেখে। আর যে পড়ে ও পড়ে, যেমনি হোক জীবন বের করে দিলে হলেও পড়ে। সো অ্যাডভার্ব অফ টাইম হইতো ওটা, তাই না? ওটা অ্যাডভার্ব অফ টাইমের মধ্যে পড়ছে, ইয়েস কারেক্ট। সো এখন এটার প্যাসিভ করতে গেলে আমরা ডিরেক্ট অবজেক্টকে সামনে নিতে পারি অথবা ইনডিরেক্টকে সামনে নিতে পারি। সো এ প্রেজেন্ট ওয়াজ প্রমিসড বাই মাই আঙ্কেল, এখানে পরে দেওয়া লাগতো যে ফর মি অথবা টু মি, এটা এখানে নাই, আই অংশটা বাদ দেওয়া হয়েছে। আই ওয়াজ প্রমিসড এ প্রেজেন্ট বাই মাই আঙ্কেল, এটা বেশি কারেক্ট লাগতেছে। আই হ্যাড বিন প্রমিসড হবে না, এটা পাস্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট হলে হ্যাড বিন বসার সুযোগ নাই।
তারপরেটা হচ্ছে আই ওয়াজ প্রমিসড মাই আঙ্কেল, আই ওয়াজ প্রমিসড মাই আঙ্কেল, তো বাই কই, প্রিপজিশন কই, প্রিপজিশনটা হইতে হবে, প্রিপজিশন না থাকলে উত্তরটা হবে না। সো ভয়েস চেঞ্জের মধ্যে আমি তোমাদেরকে আগেও বলে দিয়েছি যে ভয়েস চেঞ্জ যখন পড়বা তখন তুমি ভয়েস চেঞ্জের কয়েকটা বিশেষ আইটেম পড়বা। কি কি ভয়েস চেঞ্জের মধ্যে আমি তোমাদেরকে পড়তে বলছিলাম হচ্ছে, বিউপি ক্লাসের আগে কয়েকবার বলেছি, জাহাঙ্গীরনগর ক্লাসের আগে কয়েকবার বলেছি, আজকে আসলে আলাদা করে বলার কিছু নেই, তারপরেও একটু বলি যে ভয়েস চেঞ্জে তুমি কোন জিনিসগুলো পড়বা। নন ফাইনাইট ভার্বের ভয়েস চেঞ্জ পড়বা, নন ফাইনাইট ভার্বের ভয়েস চেঞ্জ পড়বা। যেমন ধরো তুমি পড়লা আই স, I saw Rakib crying. I saw Rakib crying. এটা একটা। এর পরের প্রশ্নটা দেখো, এরপরেরটা এটার একটু প্যাসিভ ভয়েস করার চেষ্টা করো। তারপরেরটা হচ্ছে হু অথবা হুম দিয়ে অনেক বেশি আসে, এটা একটু করার চেষ্টা করো, যে হচ্ছে হুম, হুম ডিড, হুম ডিড শি কিল, সে কাকে খুন করেছে। এই দুটোর ক্ষেত্রে প্যাসিভ করাটা ইম্পর্টেন্ট। তোমরা প্যাসিভ ভয়েসের মধ্যে আমি বলে দিচ্ছি কি কি পড়বা। তোমরা পড়বা হচ্ছে এক, ব্যতিক্রম প্রিপজিশন, ব্যতিক্রম প্রিপজিশন দিয়ে যেগুলো আছে এগুলো একটু পড়বা। তোমরা পড়বা হচ্ছে হু এবং হর, হু এবং হুম এর ক্ষেত্রে হু এবং হুমের প্যাসিভ। তারপরে তোমরা পড়বা ইম্পারেটিভের মধ্যে প্লিজ যুক্তগুলো যেগুলো আছে সেগুলা, ইম্পারেটিভের প্লিজ এগুলোর প্যাসিভ করবা। এরপরে পড়বা হচ্ছে নন ফাইনাইট ভার্ব, যে এখানে নন ফাইনাইট ভার্ব একটা দিছি, এটা নন ফাইনাইট ভার্ব। এরপরে পড়বা হচ্ছে ব্যতিক্রম কিছু ভার্ব আছে না, সো ব্যতিক্রম প্রিপজিশন প্লাস ভার্ব, যেমন ফ্যাক্টিটিভ ভার্ব, তারপরে কোয়াজি প্যাসিভ ভার্ব, এগুলোর ক্ষেত্রে কিভাবে করতে হয়। এই কয়টা আইটেম খুব ভালো করে পড়ে রাখবা যেন বাদ না যায়। যেমন ধরো আমি বললাম যে শি অ্যাট্রাক্টেড আস, এটার ক্ষেত্রে আমরা কিভাবে করতে পারি সলভ। শি অ্যাট্রাক্টেড আস এটার প্যাসিভ কিভাবে করতে পারি, খুবই সহজ কিন্তু, এগুলো কঠিন কিছু না। এগুলো একটু লেখার চেষ্টা করো, একটু কমেন্ট করো। সবাই কি ঘুম এসে পড়েছো? ওকে, তোমাদের মধ্যে যারা আছো তারা একটু আমাকে কমেন্ট করে জানাও যে ভাইয়া আমরা গুচ্ছের জন্য চ্যালেঞ্জ নিতে প্রস্তুত, এই চ্যালেঞ্জ বাহিনীর সাথে আমাদের একটু কাজ আছে, আমরা চাই যে তোমরা গুচ্ছের টপ করে আসো। শুধুমাত্র কোনো মতো চান্স পাইলে চলবে না। গুচ্ছের টপ ইউনিভার্সিটি তোমার কাছে কোনটা মনে হয়? তোমার কারো কাছে হইতে পারে যে হচ্ছে ইসলামিক ইউনিভার্সিটি, কারো কাছে বরিশাল বিশ্ববিদ্যালয়, কারো কাছে হইতে পারে মাওলানা ভাসানী এমবিএসটি, কারো কাছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি, কারো কাছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি। এরকম অনেকগুলো খুব ভালো ভালো বিশ্ববিদ্যালয় কিন্তু এখনো আছে। হ্যাঁ, বেগম রোকেয়া ইউনিভার্সিটি, ভালো ভালো কোনগুলো আমি বলতেছি, একটা হচ্ছে ইসলামী ইউনিভার্সিটি, খুবই ভালো ইউনিভার্সিটি কুষ্টিয়া। তারপরে একটা হচ্ছে বরিশাল বিশ্ববিদ্যালয়, খুবই ভালো ইউনিভার্সিটি। তারপরে হচ্ছে বেগম রোকেয়া ইউনিভার্সিটি, প্রচুর ভালো, একসময় স্বতন্ত্র পরীক্ষা নিত, গুচ্ছের মধ্যে এসে ফেসে গেছে আর কি। তারপরে তোমার হচ্ছে এই যে মাওলানা ভাসানী, এটা ভালো। কাজী নজরুল ইসলাম ইউনিভার্সিটি যেটা আছে এটা ভালো, এদের লতে আমার অনেক ক্যাডেট কলেজের বড় ভাইরাও পড়ছেন। সো এগুলার গ্রেড আসলেও ভালো। সো ভালো সাবজেক্টে পাইতে হবে, শুধুমাত্র বিশ্ববিদ্যালয়ে পাইলে হবে না, ভালো সাবজেক্টে পাইতে হবে, এটা হচ্ছে আমাদের টার্গেট। সো আই স রাকিব ক্রাইং, এটার ক্ষেত্রে আমার প্যাসিভ করতে রাকিবকে সামনে নিয়ে আসবো আমি। তারপরে পাস্ট ইনডিফিনিট, তাহলে হচ্ছে ওয়াজ, ভি3 কি হবে, সিন। তারপরে কি করতে দেখছিলাম, এটা হচ্ছে ক্রাইং, রাকিব ওয়াজ সিন ক্রাইং। তারপরে আসবে হচ্ছে বাই মি। তারপর একটা হুম ডিড শি কল, হুম থাকলে প্যাসিভ করার সময় কি নিব আমি, হু নিব। ডিড আছে তার মানে পাস্ট ইনডিফিনিট, হু ওয়াজ। ভি3 কি, কিল্ড। তারপরে কি, হু ওয়াজ কিল্ড বাই, শি এর প্যাসিভ কি, হার, হু ওয়াজ, সরি অবজেক্টিভ ফর্ম কি, হু ওয়াজ কিল্ড বাই হার। চ্যালেঞ্জ গ্রুপে আছি ভাই, রোকা ইউনিভার্সিটিতে ল আছে, খুব সমতা আছে। সাউন্ড কম কেন স্যার? স্যার কি দুর্বল হয়ে পড়েছে পেইড ব্যাচে ক্লাস নেই? স্যার পেইড ব্যাচে 1 ঘন্টা 40 মিনিটের মতো ক্লাস নিচ্ছে, তো ওই জন্য একটু স্যার দুর্বল হতে পারে। স্যার আজকে পেইড ব্যাচে ক্লাসের মধ্যে পার্টস অফ স্পিচ, নাউন, জেন্ডার, নাম্বার বহুত কিছু পড়াইছেন। স্যার তো দুর্বল না রে, স্যার তো অনেক শক্তিশালী। সামনে রমজান মাস, স্যার কই দুর্বল হবে? স্যার তো এখন চাঙ্গা। রমজান মাস আসতেছে, আমার তো খুশির দিন। আজ হচ্ছে আসের অবজেক্টিভ সাবজেক্টিভ ফর্ম কি, উই। অ্যাট্রাক্টেড পাস্ট ইনডিফিনিট, উই তাহলে প্লুরাল ওয়্যার। এরপরে কি, অ্যাট্রাক্টেড, we were attracted by her। দেখো, গুচ্ছের লড়াইটা শেষ লড়াই আমি বুঝতেছি। একটা বই কেনার টাকা আমাদের ইচ্ছা করবে না, একটা বই কিনতে ইচ্ছা করে না। তারপরে হচ্ছে একটা
ইয়া করতে ইচ্ছা করে না, ওই কোর্স করতে ইচ্ছা করে না, একটা কোর্সের দাম 800 থেকে 1000 টাকা নিবে, তাও করতে ইচ্ছা করতেছে না, মনে হচ্ছে দৌড় এতদিন পরে পাইনি। এমন যেন না হয় যে গুচ্ছের পরীক্ষা যেদিন হবে ওই দিন আমি তোমাদেরকে দেখাই দিলাম যে আমি এগুলো পড়েছি, এগুলো থেকে আসছে, কোর্সের শেষে আমি দেখাই দিলাম যে আমাদের ক্লাস থেকে কমন পড়ছে, আর তুমি ওই দিন তুমি দেখাইতে পারলাম না, বা ওই দিন তুমি চিন্তা করলে যে আহারে আমি তো কোর্স করে আমি তো চান্স পাইলাম না। 800 টাকা 1000 টাকার জন্য, 800 টাকা 1000 টাকার কোর্সের জন্য একটা বিশ্ববিদ্যালয় যেন মিস না যায়। আমার কথা বুঝতে পারছো? 800 টাকা 1000 টাকার জন্য একটা বিশ্ববিদ্যালয় যেন মিস না যায়, এটা হচ্ছে আমার কথা। তো যতটুকু খরচ করা লাগে শেষ পর্যন্ত করো, আর একটু কষ্ট করো, ঠিক আছে? আমাদের যশোরের বিজ্ঞান প্রযুক্তি কেমন ভালো, কিন্তু ওখানে তো আর্টসের সিট কম অনেক। যশোর বিজ্ঞান প্রযুক্তি অনেক ভালো ইউনিভার্সিটি। যশোর বিজ্ঞান ও প্রযুক্তির একটা মজার গল্প বলি, আছে কি কালকে কি হয়েছে। যশোর বিজ্ঞান ও প্রযুক্তির একটা উন্নয়নমূলক কর্মকাণ্ড বা একটা বাজেট পাস হওয়ার কথা ছিল শিক্ষার্থীদের। তবে ভিসি স্যার নাকি ওই উপাচার্য নাকি প্রক্টর কোন জানি স্যার হচ্ছে সেই কাজটা করেন নাই। কাজ না করলে কি হয়েছে তোমরা বলো, তোমরা এটা বলবা যে তোমাদের গল্পটা কেমন লাগছে। তো যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইয়েরা গতকালকে ওই স্যারকে ঘিরে ধরে স্যারের হাতে মূলা ধরাই দিছে, যে স্যার আমাদেরকে এতদিন মূলা ধরাই দিছে প্রতিজ্ঞার নামে দেয় নাই, আজকে আমরা স্যারকে মূলা ধরাই দিলাম যে স্যার আপনি খুব দিছেন, এমন দেওয়া দিচ্ছেন আপনাকে পুরস্কৃত করা হলো মূলা। স্যারকে মূলা ধরা দিছে। চিন্তা করো বিশ্ববিদ্যালয়ের জীবনে যে পোলাপান কি করে। ওকে, এখন তুমি যখন এই ক্লাসটা আমাদের পেইড ব্যাচে করবা তখন তুমি খুব ভালো করে জানবা যে আচ্ছা এখানে অ্যাট্রাক্টের পরে বাই বসে না, এটা ব্যতিক্রম প্রিপজিশনের কোয়েশ্চেন, এখানে অ্যাট্রাক্টেড অ্যাট হার বসে। তোমরা কেউ আমাকে বলো না যে ভাই এটা ভুল হইলো কিনা, এটা হচ্ছে প্রবলেম। এটা আমাদের মাথায় রাখতে হবে যে এই যে এই ধরনের ভয়েস গুলো আমরা অবশ্যই চেঞ্জ করব, ঠিক আছে? চেঞ্জ করব। আমাদের ক্লাসের শিক্ষার্থীরা একটু এই যে কি বলে হাওয়া খাইতে চলে গেল, আর তোমরা একটু স্ক্রিনশট নাও, তারপর আমি এটা মিশাই দিব, মিশাই দিয়ে পরবর্তী অংশের দিকে আগাবো। ঠিক আছে, ওকে, তাহলে আমি পরবর্তী অংশের দিকে যাই। চলো, তো বিশ্ববিদ্যালয়ের জীবনে এই ধরনের কিছু হয়, মজার মজার কাহিনী এরকম হয়, এটা তোমরা পাবা ধীরে ধীরে। ওকে, when I am online I have liberty, আমি যখন অনলাইনে থাকি আমার স্বাধীনতাটা থাকে। দ্য আন্ডারলাইন ওয়ার্ড ইজ এ অথবা অ্যান, কি হতে পারে উত্তর? এটা খুবই ইজি একটা কোয়েশ্চেন, তোমরা পারবা আশা করি, চেষ্টা করো বলার। when I am online I have liberty, এটার ক্ষেত্রে কি হতে পারে? when I am online I have liberty, this is done. ওকে, সুমাইয়া, সাথী, তারপরে ইসরায়েল কোথায়? ইস্তাদ বিনতে ইসরায়েল, ভাইয়া আমার টোটাল এত, কিন্তু মেরিট আসছে 14,000, কি এটা কেমন সম্ভব? সম্ভব, অমনি সম্ভব। টোটাল 50 মার্কের মধ্যে কেমনে সম্ভব হয়? হয় না। 60 মার্ক পেয়ে যদি 4,000 হয়, তাহলে 50 মার্ক পেয়ে তো 14,000 হয়, হওয়ারই কথা। তাও জিপিএ সহ 50, জিপিএতে তো তোমাদের 28 মার্ক। তো 50 মার্ক যদি তুমি পেয়ে থাকো, তার মানে তুমি 22 মার্ক পাইছো পরীক্ষা, 28 মার্ক হচ্ছে জিপিএ। ওকে, সো আমরা এই প্রশ্নের মধ্যে আসছি, গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। গতকাল আমাদের পেইড ব্যাচে আমি খুব সুন্দর করে এই প্রশ্নগুলো অ্যান্সার করে দিছি, যে এই ধরনের প্রশ্নগুলো আমরা কিভাবে উত্তর করতে পারি। তোমাদেরকেও সুন্দর করে পড়াচ্ছি, তোমরা একটু নজর দাও। হ্যাঁ, এই নজর দেওয়ার পরে তোমাদেরকে সুন্দর একটা গল্প বলবো। মনে রাখবা যে বি ভার্ব গুলো লিঙ্কিং ভার্ব, বি ভার্ব গুলো কি ভার্ব? বি ভার্ব ছাড়া আরো কিছু ভার্ব আছে, আমি আজকে পড়াবো না ওইগুলা, বাট মনে রাখবা ওটা আমি পেইড ব্যাচে পড়াবো। তোদেরকে কেন পড়াবো? বি ভার্ব হচ্ছে লিঙ্কিং ভার্ব। লিঙ্কিং ভার্বের পরে বসে একটা নাউন বা অ্যাডজেক্টিভ, কি বসে? লিঙ্কিং ভার্বের পরে বসে একটা নাউন বা অ্যাডজেক্টিভ। লিঙ্কিং ভার্বের পরে কি বসে? অ্যাডজেক্টিভ অথবা নাউন। লিঙ্কিং ভার্বের পরে বসে হচ্ছে অ্যাডজেক্টিভ অথবা নাউন, অ্যাডভার্ব বসতে পারে না। সো বি ভার্ব হচ্ছে এখানে অ্যাম আছে। এরপরে আমি অনলাইন, আমি নিজেই অনলাইন থাকি, এটা হচ্ছে আমার অবস্থা। আমার অবস্থা বোঝানোর জন্য এখানে আনসার কি বসবে? when I am online I have liberty, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। লিঙ্কিং ভার্বের পরে বসার কারণে সাথে কি হলো? এটা অ্যাডজেক্টিভ হইলো, অ্যাডভার্ব হইতে পারলো না। বুঝতে পেরেছি? অ্যাডভার্ব আপনাদের মনে হইতে পারে, বাট এটাকে ইয়া করার দরকার নেই, কেটে দেওয়ার দরকার নেই, লজ্জা পেয়ে সবাই কাটানোর দরকার নেই। আমি জানি আপনারা সবাই when I am online কে অ্যাডভার্ব অ্যান্সার করছেন, একজন অ্যাডজেক্টিভ করেন নাই, ইটস টোটালি ফাইন। এই জন্যই তো আমি আপনাদেরকে কোর্সে আসতে বলছিলাম যে ভাইয়া আসো, আসো, একটু পড়ো, বুঝো যে জিনিসটা আসলে কি। বুঝতে পারছি? ওকে, এবার ক্লিয়ার হয়েছে?
ওকে, বুঝতে পারছো। চলো এবার আসি আমাদের মূল আলোচনায়, যেখানে আমরা আসতে যাচ্ছিলাম। ভুল করা প্রবলেম না, প্রবলেম কি? প্রবলেম হচ্ছে যে ভুল করে ভুল থেকে শিক্ষা না নেওয়া। আমি তোমাদেরকে সুন্দর করে শিখাই দিলাম এটা, যে লিঙ্কিং ভার্বের পরে কি বসে? অ্যাডজেক্টিভ বা নাউন, অ্যাডভার্ব বসতে পারে না। ঠিক আছে, এবার এবার আমাদের দরকার হচ্ছে গুচ্ছের মধ্যে যে কোনো ভাবে একটা কামব্যাক দেয়া। তোমাদের এখন এত খারাপ সময়, তোমাদের এখন এত খারাপ সময় যাচ্ছে যে তোমরা কাউকে বুঝাইতেও পারবা না যে তুমি এত পড়ছো, এত কষ্ট করছো, লড়াই করছো, তোমার বেসিক দুর্বল হওয়ার পর তুমি যে ফাইটটা দিছো, এরপরে তোমার চান্স হয়নি, এটা কেউ বিশ্বাস করবে না। সবাই ভাববে যে ও তো ফেইলড, ও একটা ফেইলার, ও একটা ব্যর্থ শিক্ষার্থী, এবং ওকে দিয়ে কিছু হবে না। এত এত বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিয়ে যে চান্স পায় না, তাকে দিয়ে জীবনে কি হওয়া সম্ভব? এই প্রশ্নটা আসবে। অথচ তোমার প্রতি নির্ঘুম রাত সাক্ষী, তোমার শরীর ক্লান্ত হয়ে গেছে, তারপর তুমি ক্লাস দেখছো, নোট করছো, এক্সামে গিয়ে কষ্ট হয়েছে, মনে হচ্ছে এক্সাম না দিলেই পারি, তারপরেও এক্সাম দিছো। এই পরিশ্রমগুলো সাক্ষী। তোমার টেবিলের নিচের ময়লা সাক্ষী, তোমার রুমের উপরের সিলিং এর যে মাকড়সার জালটা আটকে আছে ওইটা সাক্ষী। সাক্ষী তোমার হাতের মধ্যে কালো কালো দাগগুলা, যেটা কলম দিয়ে ধরে ধরে হয়েছে। সাক্ষী তোমার হাতের এই জায়গার এই যে শক্ত হয়ে যাওয়া মাংসপিণ্ডল, যার কারণে তুমি বুঝতে পারতেছো তুমি দিনের পর দিন কতটা পরিশ্রম করে আসছো। সাক্ষী তোমার দাগানো সেই লাল নীল গোলাপি কালারের বই এর পাতাগুলা। সাক্ষী শীতের মধ্যে কাঁপতে কাঁপতে হাড় কাঁপানো শীতে পড়াশোনা করার রাতগুলা। সাক্ষী হচ্ছে তোমার এই কোচিং এ যাওয়ার মধ্যে এবং যাওয়ার পরে ফিরে আসা ট্রাফিক জ্যাম গুলা। এত কিছু সাক্ষী, এত কিছু পুরো পৃথিবী তোমাকে বলতেছে তুমি চেষ্টা করছো, তুমি পারো নাই। কিন্তু তোমার যাদেরকে তুমি মনে করছো তোমার পৃথিবী, তারা তারা আসলে বিশ্বাস করতে চাবে না যে তুমি চান্স পাইছো কি পাও নাই, বা তুমি কেন চান্স পাও নাই এটা কেউ শুনতে যাবে না, তোমার গল্প কেউ জানতেও যাবে না। একজন অ্যাডমিশন শিক্ষার্থী আজকে আমাকে কত কষ্ট নিয়ে, আমি তাকে জিজ্ঞেস করছি যে ও আসছে আমার হলে আর কি, ঢাকা থেকে চলে যাচ্ছিল, যাওয়ার আগে আমার সাথে দেখা করে গেল। আমার তো ভাই ব্রাদার সম্পর্ক। সে এসে বললো, তার সাথে দেখা হলে আমি বললাম যে কিরে কেমন আছিস? আমি জানি ও খারাপ আছে, ও ভালো নাই, এতগুলো পরীক্ষা দিছে, চান্স পাওয়ার কথা, চান্স পাওয়ার মতো শিক্ষার্থী। যখন আমি জিজ্ঞেস করছি, ও বুকে পাথর নিয়ে সুন্দর করে বলছে যে ভাই আমি ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ বলার মধ্যে দীর্ঘশ্বাস ছিল। ওই দীর্ঘশ্বাস বলে দেয় যে তোমরা এখন মন খারাপ করে আছো, কষ্টে আছো, তোমাদের কামব্যাকটা দরকার। এই কামব্যাকটা দেওয়ার জন্য আমাদের হাতে 2 মাস সময় আছে। অন্যান্য বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা তাড়াহুড়োর মধ্যে হয়ে গেছে, কিন্তু এখন আমাদের হাতে লম্বা একটা সময় আছে, আমরা কামব্যাকটা দিব। আমরা ঈদের মধ্যে আনন্দ করব, অবশ্যই আনন্দ করব, কিন্তু আমাদের যে জীবনের লক্ষ্য, এই লক্ষ্যের দিকে আমি একটু ধরে রাখবো। আমরা রমজান মাস আনন্দ করব, বাট আমার পড়াশোনাটাকে ধরে রাখবো। আমরা হচ্ছে নির্বাচনী আমেজের মধ্যে গিয়ে পড়াশোনাটাকে নষ্ট করব না। এই জন্যই আমরা কামব্যাক হিসেবে লাস্ট ব্যাটেল কোর্সের নাম দিচ্ছি, আমাদের জিএসটি কোর্সের নামে লাস্ট ব্যাটেল। তোমরা চলে আসো, দেশের মধ্যে সবচেয়ে কম খরচে আমরা তোমাদেরকে এই সেবাটা দেওয়ার চেষ্টা করতেছি। আমাদের কামব্যাক করতেই হবে। এবং এই যে আমি ঘামছি, আমার শীতের রাত, তারপরে আমার রুমের আমার টেবিলের ময়লা থেকে শুরু করে যারা যারা যে জিনিসগুলো চারপাশের যে জিনিসগুলো দেখছে যে আমি পরিশ্রম করছি, তাদেরকে সফলতার স্বাদটা দিতে হবে। আমরা সেই সফলতার স্বাদ দেওয়ার জন্য লড়াই করে যাবো ইনশাল্লাহ। ঠিক আছে, ওকে। ঠিক আছে, আমরা আসছি 7 নম্বরে। 7 নম্বরের ক্ষেত্রে অ্যান্সার কি আসলো? অ্যাডজেক্টিভ আসছে, তোমরা পারছো। আমরা পরবর্তীটায় আসি 8 নাম্বার। 8 নাম্বারটা একটু খেয়াল করি, এটা খুবই কঠিন একটা ওয়ার্ড ছিল। আনহেলদির ক্ষেত্রে, সরি, অ্যান্টোনিম অফ হেলদি। অ্যান্টোনিম অফ হেলদির ক্ষেত্রে কোনটা ছিল? হাইজিনিক তো কারেক্ট, আনহোলসামটাই হচ্ছে আমাদের অ্যান্সার ছিল। আমরা আগের দিনে এটা পড়ছিলাম। স্যালুব্রিয়াস মানে হচ্ছে পরিপাটি, স্যালুটারি মানে হচ্ছে সুস্বাদু বা স্বাস্থ্যকর, হাইজিনিক মানে স্বাস্থ্যকর, আনহোলসাম মানে হচ্ছে সামথিং হুইচ ইজ নট গুড। ঠিক আছে, এরপরে আসেন, দ্য কোয়েশ্চেন ইজ হাউ হি উইল রেসপন্ড। আবার আবার একটা মজার কোয়েশ্চেন, যেটা তোমরা যদি বেসিক ক্লাস পড়তা এক ঝলকে অ্যান্সার করে দিতে পারতা। বলো কি হবে, কোন ক্লজ হবে? আবার একটা ক্লজ এর কোয়েশ্চেন আমরা পেয়ে গেলাম। এটাকে আমি একটু জুম ইন করি, একটু রাখি, একটু, হ্যাঁ, আমার তো দরকার পুরো বাক্যটা পড়া, নাউন অ্যাডজেক্টিভ আর অ্যাডভার্ব পড়া, তাইলে চলবে, তাহলে হলো। ঠিক আছে, ওকে। ঈদ মানেই আনন্দ, ঈদ আনন্দ করতে হবে। আল্লাহ তাআলা ঈদ আনন্দের জন্য দিয়েছেন। তুমি রোজা পালন করবা, ভর্তি পরীক্ষার পড়বা, ঠিক আছে, বাট তোমাকে রমজান মাসে রোজা করতে হবে। আমাদের দুনিয়া আমাদের মূল লক্ষ্য না, এটা ভুলে গেলে চলবে না। দুনিয়া খুবই টেম্পোরারি, মাত্র 60-70 বছর সর্বোচ্চ বাঁচবা। এই দুনিয়ার জন্য হাজার হাজার কোটি কোটি বছরের দুনিয়া ছাড়া যাবে না। ঠিক আছে,
The question is how he will respond. The underlined part of the sentence is a অথবা an. এর ক্ষেত্রে আমরা খেয়াল করলে দেখব এখানে is এর পরে একটা ক্লজ আছে। কিসের পরে? is এর পরে। is হচ্ছে একটা লিঙ্কিং ভার্ব। কি ভার্ব? লিঙ্কিং ভার্ব। বি ভার্ব না, লিঙ্কিং ভার্বের পরে নাউন বা অ্যাডজেক্টিভ বসে। কি বসে? নাউন বা অ্যাডজেক্টিভ। তাহলে একটা ক্লজ বসছে। ক্লজটা একটা ক্লজ অ্যাডজেক্টিভ ক্লজ হবে কিভাবে বুঝবো আমি? একটা ক্লজ অ্যাডজেক্টিভ ক্লজ হবে যদি এর আগে কি থাকে? একটা নাউন থাকে। অ্যাডজেক্টিভ ক্লজের আগে অবশ্যই একটা কি থাকবে? নাউন। অ্যাডজেক্টিভ ক্লজের আগে কি থাকবে? নাউন বা প্রোনাউন। দেখো তো এখানে নাউন বা প্রোনাউন আছে? এই যে হাউ এর আগে কোনো নাউন বা প্রোনাউন আছে? নাই, ডাইরেক্ট ভার্ব আছে। তাহলে এটা অ্যাডজেক্টিভ ক্লজ হবে না। অ্যাডজেক্টিভ ক্লজ হয়তো, অ্যাডজেক্টিভ ক্লজ হবে না। তাহলে কোন ক্লজ হবে? নাউন ক্লজ হবে। সো আবারও লিঙ্কিং ভার্ব, লিঙ্কিং ভার্বের পরে কি বসে? লিঙ্কিং ভার্বের পরে বসে হচ্ছে একটা নাউন বা অ্যাডজেক্টিভ। সো নাউন বা অ্যাডজেক্টিভ ক্লজই বসবে। অ্যাডজেক্টিভ ক্লজ হইতো কখন হইতো? যদি এর আগে একটা নাউন থাকতো ক্লজের আগে, যাকে দিয়ে সে মডিফাই করতো। মডিফাই করছে না, তাহলে উত্তর কি হবে? এরকম সহজ। ঠিক আছে, পারবে? ওকে, গুড। সো ক্লজ কয় প্রকার? 3 প্রকার, তাই তো? সাবঅর্ডিনেট ক্লজ কয় প্রকার? 3 প্রকার। কি কি? একটা হচ্ছে নাউন ক্লজ, একটা অ্যাডজেক্টিভ, একটা অ্যাডভার্ব ক্লজ। তোমাদেরকে একটা পড়াইছি না আমি? নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, এগুলো কিন্তু আমি তোমাদেরকে পড়াইছি আগেও, ম্যারাথন ক্লাসের মধ্যে পড়েছো। তারপরে যদি না পড়ে থাকো, চেষ্টা করো আমাদের ক্লাসগুলো করার। আমাদের ক্লাসে আমরা অসংখ্য প্রশ্ন সমাধান করাবো, যেখানে তোমরা ক্লাসগুলো করতে পারবা। ওকে, গুড। ঠিক আছে, বলো এগুলোর মধ্যে কোনটা ইনকারেক্ট স্পেলিং, একটু বলো তো দেখি পারো কিনা। কোনটা ইনকারেক্টলি স্পেলড? নিচের কোনটি ইনকারেক্টলি? এটিকেট, নাইটমেয়ার, কোয়েশ্চেনিয়ার, ম্যানিফেস্টেশন। এর মধ্যে কোয়েশ্চেনিয়ার রাবিতে আসছিল, এটিকেট একটা পরীক্ষার মধ্যে এবার আসছে, ম্যানিফেস্টেশন আসে নাই, নাইটমেয়ার আসে নাই। তো বিগত বছরের ভর্তি পরীক্ষার প্রশ্নের বানানগুলো, অপশনগুলো খুবই ইম্পর্টেন্ট আমাদের জন্য। আমরা অপশনগুলো পড়বো। জিএসটির জন্য ভোকাবুলারি কোর্সে আমি এই জিনিসটাই রাখছি তোমাদের জন্য, যে তোমরা এ টু জেড সবকিছু পরে কভার করতে পারো। ঠিক আছে? সো এখানে খেয়াল করো, একটা হচ্ছে এটিকেট, বানান ঠিক আছে, কোনো ডাউট নাই। তোমরা আমাকে একটু কমেন্টে জানাও যে সভরেইনটি বানান কি? সভরেইনটি, সভরেইনটি বানান হলে সুভেনিয়ার বানান কি? সভরেইনটি সুভেনিয়ার হয়েছে? খুব সহজ একটা বানান দেয়, মিলিয়নিয়ার। মিলিয়নিয়ার বানান কি? ঠিক আছে, জিএসটি তে অ্যাপ্লাই করার, আচ্ছা আচ্ছা, জাতীয়তে অ্যাপ্লাই করার ডেট বাড়াই দিছে, জিএসটি তে অ্যাপ্লাই করার ডেট কিছুদিন আগে বাড়াইছিল, এখন আর বাড়ায় নাই। ঠিক আছে, ওকে, তাহলে তোমরা মনে রাখো যে আজ রাত 9টা 30-এ কিন্তু ভোকাবুলারি এক্সাম আছে, এক্সাম মিস করা যাবে না। ঠিক আছে, তোমরা যারা শেষ পর্যন্ত ফাইট করতে চাও আমাদের কোর্সে চলে আসো, আমরা একটা ফাইট দিব। কারেক্ট, সভরেন্টি বানানো সুমাইয়া কারেক্ট করেছে। সো এরপরে আসেন যে ফাইন্ড দ্য ইনকারেক্টলি স্পেলড ওয়ার্ড। এখানে ইনকারেক্টলি কোনটা ছিল? ম্যানিফেস্টো ছিল। এখানে ম্যানিফেস্ট লেখা ছিল, এটা হয়তো এম এ। এম এ। আমাদের এখান থেকে কি কিছু কলম টলম বা ইয়া কিছু কি ইয়াতে নিয়ে অন্য কোনো স্টুডিওতে চলে গেছে রায়ন ভাইয়ের ওখানে বা কিছু? মুশির ভাই, কলম এটা একটাই আছে, যে কালো কালারের কলমগুলো নাই কেন জানি। সভরেন্টি বানান ঠিক হয়েছে, সুবেনিয়ার বানানো করার জন্য ঠিক হয়েছে। তো এরকম অসংখ্য বিগত বছরের কোয়েশ্চেনের বানান আছে, যেগুলো পড়বা এবং টেক্সট বইয়ের মধ্যে যে বানানগুলো আছে সবগুলোই শেষ করবা। সবগুলোই শেষ করবা, বা গুরুত্বপূর্ণ বানানগুলো যদি পড়তে চাও, ওকে, জয়েন দ্য কোর্স। এখানে ভোকাবুলারি কোর্স আমরা দিয়ে দিব, সেখানে তুমি পেয়ে যাবা। এই প্রশ্নটা আসে, বাই দ্য এন্ড অফ দ্য মিল সাম পিপল টেক এ ফিউ গ্লাসেস অফ ওয়াটার। দ্য আন্ডারলাইন ফ্রেজ ইজ নাউন ফ্রেজ, প্রিপজিশন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্বিয়াল। এর জন্য তোমাদেরকে একটু টাইম দিলাম, যে বাই দ্য এন্ড অফ দ্য মিল, মিলের শেষ মুহূর্তে কিছু মানুষ এটা খায়, তাই তো? ওকে, গুড। বাই দ্য এন্ড অফ দ্য মিল এর ক্ষেত্রে কি হবে? খুঁজতেছে নাকি কেউ? বাইরে খুঁজতেছে।
By the end of the meal, some people take a few glasses of water. বলেন কি হবে উত্তর? মানে শেষ হতে হতে বা শেষ হওয়ার মুহূর্তে, এটা কি বোঝায়? এটা দ্বারা বোঝায় হচ্ছে সময়, কাজের সময়, ভার্বের কাজের সময়। আপনি এটাকে এইভাবে বলতে পারেন, সাম পিপল টেক এ ফিউ গ্লাসেস অফ ওয়াটার বাই দ্য এন্ড অফ দ্য মিল। বাই দ্য এন্ড অফ দ্য মিল, তখন এটা কি উত্তর হবে? এরকম ভাবে উত্তর হবে। ঠিক আছে, ওকে। আসসালামু আলাইকুম স্যার, নেট স্লো কেন? আমি কি ইলন মাস্ক নাকি নেট ঠিক করে দিব? তোমার নেট সমস্যা, আমাদের নেট ঠিক আছে। যাই হোক, 11 নম্বরে এটা হচ্ছে সময় নির্ধারণ করার জন্য অ্যাডভার্বিয়াল ফ্রেজ। গুচ্ছের মধ্যে সাউন্ড অনেক কম। হ্যালো, কি বলো সাউন্ড কম? আমি তো দেখি সাউন্ড অনেক ভালো, অনেক সাউন্ড। তো এখন খেয়াল করো যে এটার ক্ষেত্রে কি হবে। এটার ক্ষেত্রে উত্তর হচ্ছে এরকম যে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। তোমাদেরকে আমি আগেও ইংরেজি যে সিলেবাস, যে সিলেবাসের মধ্যে বলছিলাম যে মনে রাখবা কি, যে আমাদের কিন্তু কি হবে, হচ্ছে গুচ্ছের পরীক্ষার মধ্যে ফ্রেজ এবং ক্লজ থেকে 2টা প্রশ্ন আসবে, 2 মার্ক। একটা ক্লাস থেকে 2 মার্ক আসবে। সো 2 মার্কের জন্য আমাদেরকে খুব ভালো করে পড়তে হবে। এরপর আসো, ইট ওয়াজ 10 to 12 মোস্ট অফ দ্য শপস ড্যাশ জাস্ট ক্লোজড। ইট ওয়াজ 10 to 12 মোস্ট অফ দ্য শপস ড্যাশ জাস্ট ক্লোজ। এর ক্ষেত্রে আমরা কি উত্তর নিব? আমরা এটা উত্তর নেওয়া খুবই সহজ, খুবই সহজ। দেখি, বলা আছে ইট ওয়াজ, অতীতকালে একটা ঘটনা বর্ণনা করতেছি, যখন দোকানগুলো আগেই বন্ধ করছে। আমি অতীতকালে ঘুরতেছিলাম, ধরেন আহ, গতদিন সুরাইয়া বিশ্বাস আছেন আর কি রাইসা আছেন? আচ্ছা ঠিক আছে, সাউন্ড বাড়ায় দেওয়া আছে রে ভাই, আর কত সাউন্ড বাড়াবো? কোথাও প্লাস চিহ্ন দেওয়ারই সাইন পাচ্ছি না এখানে। না, সাউন্ড ঠিক আছে, গুড সাউন্ড। সো এখন খেয়াল করে দেখেন যে ইট ওয়াজ ইট ওয়াজ 10 to 12 মোস্ট অফ দ্য শপস ড্যাশ জাস্ট ক্লোজ। এর ক্ষেত্রে আমি ধরেন রাতের বেলা ঘুরতে যাচ্ছি, কালকে রাতে আমি ঘুরতে গেছি, কালকে রাতে ঘুরতে গিয়ে দেখি দোকান বন্ধ। তাহলে দোকান আগে, আমি ঘুরতে যাওয়ার আগে বন্ধ করছে না? আগেই বন্ধ করছে। আমি যাওয়ার আগে যে কাজটা হয়ে গেছে ওই কাজটা হবে পাস্ট পারফেক্ট টেন্স। যে কাজটা অতীতে হয়ে গেছে ওইটা হবে পারফেক্ট টেন্স। যে কালের কথা হচ্ছে ওই কালের পারফেক্ট টেন্স। ব্যাপারটা বুঝেন, আমি কাল রাতে ঘুরতে বেরোছি, কাল রাত ছিল অতীতকাল, ঘুরতে বের হয়ে দেখি দোকান বন্ধ হয়ে গেছে। দোকান আরো আগে, আমি যাওয়ার আগে বন্ধ হয়েছে, তাহলে অতীতকালের পারফেক্ট টেন্স। ঠিক আছে, যেমন আমরা একটা বাক্য বলি না, ডাক্তার আসিবার পূর্বে রোগী মারা গেল। সো ডাক্তার আসতো, তার আগে রোগী মারা গেল, তাহলে রোগী মারা গেছে, রোগী আগে মারা গেছে, ডাক্তার পরে আসছে, দুটাই হচ্ছে অতীতকাল। আমি এখন বলতেছি যে ডাক্তার আসিবার পূর্বে রোগী মারা গেল, তার মানে সবার আগে মারা গেছে কি? রোগী। রোগী মারা যাওয়াটা হবে পাস্ট পারফেক্ট টেন্স। তার কিছুক্ষণ পরে ডাক্তার আসছে, এটা হবে পাস্ট ইনডিফিনিট টেন্স। একইভাবে ইট ওয়াজ 10 to 12, এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট, আর তার অনেক আগেই দোকান বন্ধ হয়ে গেছে, এই জন্য এটা হবে হ্যাড। তোমরা অনেকেই এখানে জাস্ট অথবা জাস্ট নাও দেখে প্রেজেন্ট পারফেক্ট টেন্স করতে পারো, যে ভাইয়া আপনি তো পড়াইছিলেন যে বাক্যের মধ্যে আজরাইল থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। হ্যাঁ ট্রু, পড়াইছি যে অলরেডি, তারপরে জাস্ট, জাস্ট নাও, এগুলো আমি পড়াইছি কখন? যখন বর্তমান কালে আমি কোনো কথা বলবো তখন। কিন্তু এই কথাটা আমি বলতেছি কখন? অতীতকালে, তাই না? অতীতকালের কোনো কথা বলার ক্ষেত্রে তখন কিন্তু এই জিনিসটা আবার চেঞ্জ হয়ে যাবে, এটা আমাদেরকে মনে রাখতে হবে। ঠিক আছে, এগুলো ট্রু, এগুলো প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে কখন? যদি আমি ঘটনাটার বর্ণনা করি বর্তমান কালে, কিন্তু ঘটনাটার বর্ণনা যদি অতীতকালে করি তখন এটা পাস্ট টেন্স হয়ে যাবে। ঘটনা বর্ণনা অতীতকালে করলে কি হবে? পাস্ট টেন্স হবে। ঠিক আছে, সুরাইয়া বিশেষ অনেকজনকে মেনশন করেছে, সুরাইয়া বিশেষের জন্য চকলেট। সুরাইয়া বিশেষ যেদিন চান্স পাবে, চান্স পেয়ে তার বিশ্ববিদ্যালয়ে দাওয়াত দিবে, ওই দিন বিশ্বাস দিদির জন্য চকলেট থাকলো। ঠিক আছে, একইভাবে অন্যদের জন্য পুরস্কার থাকবে। তোমার খালি চান্স পেয়ে পেয়ে আমাদেরকে ক্যাম্পাসে দাওয়াত দাও বা আমারে দাওয়াত দাও, তাহলে দেখবা যে আমি যাই কিনা। বলতে পারে যে হ্যাঁ ভাই আপনি আসবেন না, এমনি এমনি বলতেছেন। ঠিক আছে, শাহজাহান মিয়া তুমি আমার এখানে ক্লিক করো, ক্লিক করে এখানে যে জায়গাটা স্টার চিহ্ন আছে স্টার চিহ্নে ক্লিক করো। ঠিক আছে, তুমি যেখানে সাউন্ড বন্ধ করে রাখছো সাউন্ডটা ইয়া করো। সবে বরাতের উসিলে আল্লাহ আমাদের সবার মনের আশা পূর্ণ করুক। অবশ্যই আল্লাহ তাআলা আমাদের মনের আশা পূর্ণ করার মালিক। আমরা ভর্তি পরীক্ষায় আছে খারাপ করতেছি, বাট জীবনে অনেক ভালো করতেই পারি।
আমরা হচ্ছে আজকের এই দুনিয়াবী পরীক্ষা দিয়ে একটা জায়গায় ভুল করতেছি বা খারাপ করতেছি। আল্লাহ তালা আমাদেরকে আখিরাতের জন্য প্রস্তুত রাখুক। আল্লাহ তালা আজকে রাতের মাধ্যমে আমাদের আখিরাতের প্রস্তুতিকে একটু গুছাই দিক করেন, আমিন। ঠিক আছে, সাউন্ড একটুও কম না, যারা বলতেছে সাউন্ড কম এদের একটু সমস্যা আছে। তারপরে দেখি ওবিএস এ সাউন্ড বাড়ানো যায় নাকি, দেখেন তো ভাই ওবিএস এ কোনো সাউন্ড বাড়ানোর অপশন আছে নাকি? ওকে, ঠিক আছে, তাহলে আমরা আসি। এখন আমরা একটা জিনিস পড়বো, আমরা একটু আগে কি পড়লাম? ওকে, দেখি একটু আগে আমরা এটা পড়ছি তাই না? হ্যাঁ, আপনাদের রাইট ফ্রম ভার্বের মধ্যে আমি বারবার পড়াই, আবার এটা পড়াই। যেমন ধরেন দ্য রোডস আর ওয়েট, রাস্তাগুলো ভেজা। সকালবেলা ঘুম থেকে উঠে আমি বললাম যে রাস্তাগুলো ভেজা। ইট ড্যাশ রেইনড ইয়েস্টারডে। এখন এখানে আমি এই বাক্যের জন্য বললাম যে ইট, এ নাম্বারে আমি বললাম যে ইট ডিড রেইন, তারপরে বি নাম্বারে আমি বললাম ইট হ্যাড রেইনড, তারপরে আমি বললাম যে ইট মাস্ট হ্যাভ রেইনড, অথবা আমি বললাম যে ইট শুড হ্যাভ রেইনড। কি হতে পারে উত্তর বলেন, দ্রুত একটু উত্তর করেন। ঠিক আছে, ফ্রিতে ক্লাস আর বেশি দিন পাবি না রে, গুচ্ছের ইংরেজি ক্লাস। গুচ্ছের ইংরেজি ক্লাস তোরা হয়তো বা পাবি আর 2টা সর্বোচ্চ ফ্রি ক্লাস, এরপর তার পাবি না। ঠিক আছে, চলেন আমরা এখানে আসি। আমরা এখানে দেখবো যে দ্য রোডস আর ওয়েট, ইট ড্যাশ রেইনড ইয়েস্টারডে। এই ধরনের বাক্যের ক্ষেত্রে আমরা কিভাবে উত্তর করতে পারি বলেন তো? এই ধরনের বাক্যের ক্ষেত্রে দেখেন যে সম্ভাবনা প্রকাশ করার ক্ষেত্রে তখন আবার বসে মাস্ট হ্যাভ প্লাস ভি3। এই মডাল অক্সিলিয়ারি ভার্বের এই নিয়মগুলো আমাদেরকে পড়তে হবে, বেসিক থেকে না পড়লে এগুলো আমরা পারবো না। সো আমাদের প্রথম লক্ষ্য, প্রথম টার্গেট হচ্ছে বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত পড়ে ফেলা, বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত পড়ে ফেলা। আদারওয়াইজ কিন্তু আমরা বিপদে পড়বো। ঠিক আছে, আদারওয়াইজ আমরা বিপদে পড়বো, যাতে আমাদের ভুল না যায়। ঠিক আছে, ইট ওয়াজ দ্য থার্ড টাইম শি, ব্র্যাকেটের মধ্যে ডিস্টার্ব মি ইন এক্সাম, ইন দ্য এক্সাম। এটার অ্যান্সার কি হবে একটু বলো তো দেখি, কে পারো? কোন টেন্স হবে? ডিস্টার্ব, ডিস্টার্বড, হ্যাড ডিস্টার্ব, নাকি অন্য কিছু বা ডিস্টার্বিং? তারপরটা আমি দিলাম যে দিস ইজ দ্য সেকেন্ড টাইম রাকিব, রাকিব না, রাকিব তো ভালো ছেলে, হি ডিস্টার্ব দ্য গার্ল। বলেন কি হবে উত্তর? ঠিক আছে, আপনারা আমাদের অল ইন ওয়ান ব্যাচে ছিলেন, এরকম কেউ আছেন নাকি অল ইন ওয়ান ব্যাচের? তাদেরকে কিন্তু আমরা ওই যে সবগুলো কোর্সের অ্যাক্সেস দিয়ে দিছি। আপনারা আমাদের পেইড ব্যাচের ক্লাস করবেন এবং ক্লাসের নোটগুলো করবেন। আমি কিন্তু প্রতিদিনের হোমওয়ার্ক দিয়ে দিছি যে নোট যেন করেন আপনারা। সো নোট অবশ্যই করবেন, নোট না করে কেউ থাকবেন না। ওকে, ইট ওয়াজ দ্য থার্ড টাইম শি ডিস্টার্ব, এটার ক্ষেত্রে যদি হয় খেয়াল করেন, এটা আমি বলতেছি অতীতকালে, যে এই নিয়ে 3বার হয়েছিল। অতীতকালে গিয়ে আমি বলতেছি, অতীতকালে বলতেছি যে সে ডিস্টার্ব করছিল। তো ডিস্টার্ব সে আগেই করে ফেলছে, পরে আমি বর্ণনা করতেছি। তো অতীতকালে বর্ণনা করতেছি, এই কাজটা ডিস্টার্ব করার কাজটা সে আগেই করেই ফেলছে। ডিস্টার্ব করার কাজটা যেহেতু আগেই করে ফেলছে, তাহলে এটা হবে পারফেক্ট টেন্স। কিসের পারফেক্ট? অতীতকালের পারফেক্ট টেন্স। কিসের পারফেক্ট? অতীতকালের পারফেক্ট। এই জন্য এখানে বসবে হ্যাড ডিস্টার্বড। এখানে কি বসবে? হ্যাড ডিস্টার্বড। তারপরে দেখেন দিস ইজ দ্য সেকেন্ড টাইম, এখানে ইজ আমাদের হচ্ছে বি ভার্ব। এরপরে এই নিয়ে
দ্বিতীয়বার হলো সে আমাকে ডিস্টার্ব করেছে বা সে একটা মেয়েকে ডিস্টার্ব করছে। এইটার ক্ষেত্রে আবার কি বসবে, দ্বিতীয় বাক্যের ক্ষেত্রে বসবে এটা বর্তমান কাল, ডিস্টার্ব সে আগেই করে ফেলছে, এই নিয়ে দ্বিতীয়বার করেছে এবং তার ফলাফল এখনো বিদ্যমান। ডিস্টার্ব সে আগেই করেছে, এই জন্য এখানে বসবে হচ্ছে হি হ্যাজ ডিস্টার্ব। তাহলে দেখেন আমি যে জিনিসটা একটু আগে বোঝাতে চাচ্ছিলাম সেটা হচ্ছে এই, কথাটা এখানে অতীত কালে হয়েছে তখন এখানে হয়ে গেছে পাস্ট পারফেক্ট, কথাটা এখানে বর্তমান কালে হয়েছে এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট। এই দুটো বাক্য বোঝা খুবই ইম্পর্টেন্ট এবং এই ধরনের জিনিসগুলো পরীক্ষা আসে। আমরা যেমন আগের দিন আমি আপনাদেরকে রাবির পরীক্ষার আগের দিন আপনাদেরকে আমি পড়াইছিলাম যে বাই প্লাস যদি ফিউচার বোঝায় তাহলে কোন টেন্স হয়, ফিউচার পারফেক্ট টেন্স। এটা একটা সেটে আসছিল বা সকালের সেটে আসছিল। দুপুরের সেটে আবার কি আসছিল, সকালের সেটে বাই প্লাস অতীত আসছিল অতীত, দুপুরের সেটে আসছিল বাই প্লাস ফিউচার। সো বাই প্লাস ফিউচার হলে ফিউচার পারফেক্ট টেন্স, বাই প্লাস অতীত হলে অতীত মানে পাস্ট পারফেক্ট টেন্স। এই যে এই জিনিসগুলো আমাদেরকে বুঝে বুঝে পড়াটা খুবই জরুরি, বেসিক থেকে পড়াটা জরুরি। এই জায়গায় গুচ্ছের কোর্স আমাদের তোমাদের কাছে হচ্ছে অনবদ্য, আমরা কোনো টপিক বেসিক না পড়াচ্ছি না। আজকে শুধু নাউনের ক্লাস হয়েছে, এই নাউনের ক্লাসের মধ্যে আমরা পড়াইছি কতটুকু চিন্তা করছো? শুধু নাউনের ক্লাসের জন্য আমি তোমাদেরকে 1 ঘন্টা 40 মিনিটের মতো ক্লাস নিয়ে ফেলছি। সো এই যে বেসিক পড়াটা এটার জন্য খুবই জরুরি। চেষ্টা করো আমার ওই কথাটা মনে রাখবা যে 1000 টাকার জন্য যেন আগামী 10-15 বছর কিংবা 15-20 বছর আফসোস না হয় যে ইস 1000 টাকা খরচ করলে বা এই কয়টা টাকা খরচ করে কোর্স করলে বা ভালোভাবে লেগে থাকলে হয়তো বা চান্স পেয়ে যেতাম, আর আমাকে টেনশন করতে হতো না। এই আফসোস যেন ভুলেও তোমার মধ্যে না আসে, এটার জন্য আমার কথা। আবার জিএসটির জন্য কোন বই পড়বা এটা তোমরা অনেকেই জানো, যারা জিএসটি পরীক্ষা দেবে তারা এই জিএসটি বিষয়টা কিনবা, যারা জিএসটি পরীক্ষা দিবা না তারা অন্য কিছু কিনতে পারো, ওই যে এনইউ বুস্টার কিনবা, জাতীয়ের জন্য আমাদের বুস্টার বইগুলো আছে সব কিছুর জন্যই। সো এগুলো অবশ্যই সংগ্রহ করো, এই বইটা সংগ্রহ করে শেষ পর্যন্ত আমাদের সাথে লেগে থাকো, আমাদের একমাত্র লক্ষ্য তোমাদেরকে চান্স পাওয়ানো। তো আজকের ক্লাসে আমি বারবার বলে দিছি, আমরা আগেও বলছি যে আমাদের কোন কোন টপিকগুলো বেশি ইম্পর্টেন্ট বলে দিচ্ছি, চেষ্টা করো এখন থেকে লেগে থাকার। কমেন্ট এডিট করে দেয় না কেন? কমেন্ট এডিট করে কি করবি? করা লাগবে না, লজ্জা শরমের তো কিছু নেই। আজকে আসলে কি বলে এটা, তোমাদের সবার জন্য একটু নামাজের প্রয়োজন, আমি ছুটি দিয়ে দিব এখন। বাট মনে রাখো যে আমাদের 9টা 30 এক্সাম আছে। আবার এইটাও মনে রাখো যে যদি তুমি মনে করো যে তুমি না পড়ে গুচ্ছে চান্স পাবা, না এক্সাম দিয়ে চান্স পাবা, না পড়াশোনা করে, তাহলে তুমি ভুল লাইনে যাচ্ছ, ভুল লাইনে যায় না। আমাদের পরামর্শ এটা থাকবে। আজকে ক্লাস এটাই এর মাধ্যমে শেষ করব। হ্যাঁ, আর বলবো যে হচ্ছে আজকে শবে বরাতের রাত, আল্লাহ তাআলা এই রাতে হচ্ছে দোয়া কবুল করেন, এটা অনেক আলেমগণ বলেছেন। আমি তো ছোট্ট মানুষ, সো আলেমগণ নিশ্চয়ই অনেক কিছু বুঝে রেফারেন্স দিয়েই বলেছেন। আমরা চেষ্টা করি আজকে রাতে সৃষ্টিকর্তার কাছে আমাদের দাবি দেওয়া তুলে ধরার, যত কিছু আছে সবকিছু তুলে ধরি। যত প্রকার পাপ আমরা জীবনে করেছি সকল প্রকার পাপ তার কাছে স্বীকার করি যে আল্লাহ আমি এই পাপটা করছি, আমার উচিত হয় নাই, আমি ক্ষমা চাই এবং ভবিষ্যতে আমি এই জিনিসগুলো চাই, প্লাস আখিরাত চাই, আখিরাতটা সবার আগে। এই রাতগুলো আমাদের জীবনে আসে আখিরাতের জন্য, কিন্তু আমরা দুনিয়াবী জিনিস চাই বেশি। সো আখিরাতের জন্য একটু বেশি বেশি চাই, পাশাপাশি দুনিয়ার জিনিস আল্লাহ এমনিতে দিয়ে দিবে। ঠিক আছে, আপনারা আমার জন্য দোয়া করবেন যেন শেষ পর্যন্ত গুচ্ছ পর্যন্ত আপনাদেরকে সাপোর্ট দিয়ে যেতে পারি, সুস্থ থাকতে পারি, হ্যাঁ, পরিবার পরিজন নিয়ে ভালো থাকতে পারি, সুন্দর একটা ক্যারিয়ার করে আপনাদেরকে আহ উৎসাহ দিতে পারি যে আপনারাও পড়াশোনা করেন, ভালো কিছু করতে পারবেন। ঠিক আছে, আর লিজেন্ড কেয়ারের জন্য দোয়া করবেন। লিজেন্ড কেয়ার আপনাদের জন্য সারাক্ষণে কাজ করে যাচ্ছে, সেই ঢাবি থেকে শুরু করে এখন পর্যন্ত ফ্রি ক্লাস আমরা দিয়ে যাচ্ছি। কয়টা কোচিং দেয় এতগুলো ফ্রি ক্লাস? চেষ্টা করেন আমাদের সাথে লেগে থাকার। আজকে ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, বাই বাই, গুড নাইট। সবে বরাতের শুভেচ্ছা আমার পক্ষ থেকে। হালুয়া রুটি আপনাদের জন্য দাওয়াত থাকলো, কোনো একদিন আমার ক্যাম্পাসে এসে খেয়ে যান। গেলামই না হলে।